বিশ্বকাপের মঞ্চে এবার এল ক্লাসিকোর স্বাদ পেতে যাচ্ছে পুরো ফুটবল বিশ্ব। একদিকে স্পেনের আছে লামিন ইয়ামাল, যে বার্সেলোনার হয়ে খেলে, আর অন্যদিকে আছে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। সো বলা বাহুল্যই যে ম্যাচটা যে আলাদা করে নজর কাড়বে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আর যেহেতু ম্যাচটা হতে যাচ্ছে সেমিফাইনালের, তাহলে তো আর কোনো কথাই নেই, শুধু রোমাঞ্চ, নাটকীয়তা আর চমকপ্রদ একটা লড়াই হতে যাচ্ছে, তা মোটামুটি নিশ্চিত। সো বিশ্বকাপে সেমিফাইনালে 4 দল উঠে গিয়েছে আমরা সবাই জানি, আর মাত্র দুটো ম্যাচ, এরপরে নির্ধারণ হয়ে যাবে কার হাতে উঠছে 2026 সালের বিশ্বকাপের সোনালী ট্রফি। সেই 4টা দল ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, তাই এখন সবথেকে বড় প্রশ্ন। তবে আমরা আজকে কথা বলবো ফ্রান্স আর স্পেনকে নিয়ে। চলুন তবে শুরু করা যাক। বিশ্বকাপের আসর শুরুর পর থেকেই ফ্রান্স যেভাবে উঠছে, ফ্রান্স যেভাবে খেলছে, ফ্রান্স যেভাবে আক্রমণ করছে, ফ্রান্স যেভাবে লড়াই করছে, ফ্রান্স যেভাবে ডিফেন্স করতেছে, মিডে ট্যাকেল দিচ্ছে, মিডটাকে কভার করতেছে, সবকিছু মিলে একটাই প্রশ্ন জাগতো যে এই ফ্রান্সকে থামাবে কে? হ্যাঁ, হয়তোবা এবার সে উত্তরটা চলেই আসতে পারে। এই ফ্রান্সকে থামাতে পারে একমাত্র স্পেন। তার কারণ ২০২৪ সাল এবং ২০২৫ সাল কি হয়েছিল? চলুন একটু মনে করে দেখি। ২০২৪ সালের ইউরোর সেমিফাইনালে এই ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছিল স্প্যানিয়ার্ডরা। আর ২০২৫ সালের নেশনস লিগের সেমিফাইনাল, সে যেন এক মহাকাব্যিক নাটকের মঞ্চই ছিল। কারণ সেই ম্যাচে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়েছিল স্পেন। এখন বড় বিষয় হচ্ছে ম্যাচটাতে কি এমন হয়েছিল? এতগুলো গোল, ৯ গোলের একটা বিগ ম্যাচ। এই ম্যাচে প্রথমেই ৫-০ গোলে এগিয়ে যায় স্পেন। তারপর এমবাপ্পে পেনাল্টি দিয়ে ৫৯ মিনিটে পেনাল্টি দিয়ে শুরু করে, আর ম্যাচের শেষের যে অতিরিক্ত সময় সেখানে কলোমুয়ানির গোল দিয়ে তাদের চতুর্থ গোলটি পূর্ণ হয়। তবে এই ম্যাচে একজনের অবদান অনস্বীকার্য, এবং যাকে এই সেমিফাইনাল অর্থাৎ ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আমার মতে রাখাটা অত্যন্ত জরুরি, সে হচ্ছে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার চেরকি। এই রায়ান চেরকি, তিনি হতে পারেন ফ্রান্সের জন্য একটা বড় অস্ত্র। তার সব থেকে বড় কারণ কি, ২০২৫ সালের ন্যাশনস লিগের সেমিফাইনালে এই লোকটাই একটা গোলও করছিল, প্লাস একটা অ্যাসিস্ট করছিল। সো এখন শুরুর একাদশে এই ম্যাচে দিদিয়ার দেশাম কি আসলে তাকে নামাবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। যদি নামাতে পারে তাহলে আমার মনে হয় এইটা একটা বড় একটা প্লাস পয়েন্ট হতে পারে ফরাসিদের জন্য। কারণ ফরাসিরা যেহেতু খুব সহজে আসলে স্পেনের ডিফেন্সকে ভাঙতে কষ্ট হচ্ছে, সেটা ২০২৪ আর ২০২৫ সালে দেখা গেছে। সো সেই জায়গা থেকে আমি মনে করি চেরকিকে এই ম্যাচটাতে একাদশে নামানো উচিত, যার জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ হয়তোবা ফরাসিরা পেতে পারে। এবার আসি আমরা দুদল এবার বিশ্বকাপের জার্নিটা কেমন ছিল। ফ্রান্সের জন্য বিশ্বকাপের জার্নিটা ছিল খুবই চমকপ্রদ। কারণ তারা দুর্দান্ত খেলছে, তারা দুর্দান্তভাবে খেলে তারা এখনো পর্যন্ত কোনো ম্যাচ না হেরে তারা সেমিফাইনালে উঠছে। তবে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটাতে তারা একটু প্যারা খায় গেছিল। এটা আসলে হতে পারে, বড় দলগুলো অনেক সময় ছোট দলগুলোর কাছে যে হোঁচট খায়, সেটা আমরা এইবার বিশ্বকাপে অনেকবারই দেখছি। সো এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। এখন ফ্রান্স সেই জায়গা থেকেও বলতে হবে যে ফ্রান্স স্পেন থেকে যথেষ্ট শক্তিশালী একটা পর্যায়ে আছে। অন্যদিকে আমরা যদি স্পেনের কথা বলি, যে স্পেন এবার আসলে তাদের যে টিমটা, তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে করা এমন একটা টিম, এই টিমটাকে নিয়ে সবার যে আসলে একটা আগ্রহ বা একটা ধারণার জায়গা ছিল, হয়তোবা সেই ধারণার মতো খেলাটা স্পেন দিতে পারে নাই, কিন্তু তারা কিন্তু ঠিকই নিজেদের পরিশ্রম, নিজেদের মেধা, নিজেদের কৌশল, নিজেদের ধৈর্য, নিজেদের যে উইনিং মেন্টালিটি, এই মেন্টালিটিটা দিয়েই আসলে তারা সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে। এবং এই সেমিফাইনালের পথে তারা কাদেরকে হারিয়েছে? তারা পর্তুগালকে হারাইছে, তারা বেলজিয়ামকে হারাইছে, এবং সবশেষ যদি বলি যে বেলজিয়ামের ম্যাচটা, স্পেন কিন্তু আসলে নিজেদেরকে ওই ম্যাচটাতে খুঁজে পেয়েছে। এখন এই খুঁজে পাওয়াটাকে তারা ফ্রান্সের বিপক্ষে কতটুকু কাজে লাগাতে পারবে, সেটা এখন সবথেকে বড় প্রশ্ন। আর কোচ দিদিয়ার দেশামের কথা যদি আমি একটু স্পেশালি বলি, কারণ এখানে মূলত লড়াইটা হতে পারে স্পেনের সাথে কোচ দিদিয়ার দেশামের। কারণ স্পেনের সাথে দিদিয়ার দেশামের এই দল যেহেতু ২০২৪, ২০২৫ দুটো বিগ আসর, অর্থাৎ বিশ্বকাপের পর বলতে গেলে এই দুটো আসরকে অনেক বেশি মর্যাদাপূর্ণ হিসেবেই ধরা হয়। সেই দুটো আসরের সেমিফাইনালেই ফ্রান্সকে হারাইছে স্প্যানিয়ার্ডরা। তো দিদিয়ার দেশামের জন্য আসলে এই ম্যাচটা খুব একটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, সেটাও মোটামুটি নিশ্চিত।
তো তিনি আসলে এখানে ম্যাচটাতে কি করতে পারেন? যেটা আমি একটু আগে বলছিলাম যে তিনি হয়তোবা একাদশে কিছু পরিবর্তন আনতে পারে। এখন সেটা আসলে তিনিই ভালো জানেন। এখন এই ফ্রান্স টিমটাকে বলতে গেলে যে অনেকটা এই দলটাই। জাস্ট কিছু মানুষ হয়তোবা এড হয়েছে, নতুন একটা কম্বিনেশন শুরু হইছে যেটাকে নিয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জিতছে এবং ২০২২ সালে ফাইনাল খেলছে এবং একই সাথে ২০২৬ সালের সেমিফাইনালে বর্তমানে খেলছে। হয়তোবা তারা ফাইনালে উঠেও যেতে পারে। একটা দলের পিছনে দীর্ঘ একটা সময় আসলে দিয়েছে দিদিয়ার দেশাম এবং তিনি তার এই দীর্ঘ একটা সময় তিনি কিন্তু আসলে সাকসেস এবং তিনি যে তার যে মেধা শ্রম সবকিছু যে এই ফ্রান্সকে দিয়েছেন এবং ফ্রান্সও কিন্তু আসলে বিনিময়ে তার যে মানে কি বলবো তার যে ফলাফল সেটা কিন্তু দিচ্ছে। এখন আসলে শেষ পর্যন্ত কি হয় যেহেতু বিশ্বকাপের মঞ্চটা একটা রোমাঞ্চকর মঞ্চ, এখানে অনেক কিছুই হতে পারে। অন্যদিকে যদি স্পেনের কথা বলি যেহেতু তারা অতীত ইতিহাসটা তাদের পক্ষে আছে। তারা বড়, বড় ২ টা আসরের সেমিফাইনালে ফরাসিদেরকে হারানোর একটা সুখস্মৃতি তাদের আছে। সেই জায়গা থেকে স্পেন কিন্তু এই ম্যাচে নিয়ে বেশ আত্মবিশ্বাসী থাকবে এবং বেশ চাঙ্গা থাকবে। সেটাও মোটামুটি একেবারে নিশ্চিত। কোনো সন্দেহ নেই। তো মূলত আসলে তাহলে কি হইতে পারে? লড়াইটা তাহলে কোথায় হবে? এই ম্যাচের লড়াইটা হবে স্পেনের রক্ষণভাগ আর ফ্রান্সের অ্যাটাকিং লাইন। কারণ কি? কারণ ফ্রান্সের অ্যাটাকে কে আছে? এমবাপ্পে, ডেমবেলে, অলিসে আবার কে? ডিজায়ার দুও। এই যে একটা মারাত্মক একটা লাইন, মারাত্মক একটা অ্যাটাকিং লাইন। এই অ্যাটাকিং লাইনটাকে বলতে গেলে ২০২৪ আর ২০২৫ সালে কিন্তু আসলে স্পেনের রক্ষণভাগ তারা কিন্তু ঠেকায়ে দিছে। সো এবার হয়তোবা ভিন্ন কোনো কৌশল অবলম্বন করতেই পারেন কোচ দিদিয়ার দেশাম। সেটা তিনিই ভালো জানেন। তো লড়াইটা মূলত হবে এখানে। আর এটা ছাড়াও এই ম্যাচের যে এই দুটো দলের যে মিডফিল্ড আমরা যদি বলি যে মিডফিল্ডে যারা আছে এরা হচ্ছে আসলে আ বর্তমান বিশ্বের অন্যতম সকল মানে ভালো, ভালো মিডফিল্ডাররা আছে এই ২ টা দলে বলতে গেলে। সো যেখানে স্পেনের আছে পেদ্রি, রদ্রি, লামিন ইয়ামাল, আবার এখান দিয়ে বেয়ানা, আবার হচ্ছে দানি ওলমো। একটা একটা অস্থির একটা লাইন। আবার ফ্রান্সেরটা তো আমি বললামই। তো সেই জায়গায় তাদের মিড আসলে এই ম্যাচটাতে যে কন্ট্রোল করতে পারবে, আমার মনে হয় ম্যাচটা তার দিকেই যাবে। যেহেতু এই ম্যাচের বলতে গেলে যে তাদের যে ফরমেশন বলি বা তাদের যে আসলে অ্যাটাকিং বলি সবকিছু বিবেচনা করলে অর্থাৎ বলতে গেলে দুটো দলই যে টিমটা আসলে সেমিফাইনালের জন্য সিলেক্ট করা হবে বা হতে পারে, এই দুটো দলই বলতে গেলে যে তাদের যে একাদশ হতে পারে তারা ২০২৪ এবং ২০২৫ সালে মুখোমুখি হয়েছে। সো এখানে যে স্পেন যে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে আর ফ্রান্স থাকবে হচ্ছে প্রতিশোধের অপেক্ষায় যে তারা আসলে কি করতে পারে। হয়তোবা একটা সুযোগ নিতে পারে যে স্পেন বর্তমানে হয়তোবা খুব বেশি ছন্দে নেই। কিন্তু ফরাসিরা আছে খুব দারুণ ছন্দে। হয়তোবা এইটাকে একটা পুঁজি করতে পারে ফরাসিরা। কিন্তু আল্টিমেটলি স্পেন কি এত সহজ? যেহেতু বলা হচ্ছে যে একমাত্র স্পেনই পারে এই ফরাসিকে আটকাতে। সো সেখানে অনেক কিছুই হতে পারে। সেটা মাঠেই দেখা যাবে। এছাড়া আমরা যদি অতীত ইতিহাসের কথা বলি, এখনো পর্যন্ত একটা দীর্ঘ জার্নিতে ৩৮ বার মুখোমুখি হয়েছে ফ্রান্স আর স্পেন। যেখানে ১৮ বারে জিতছে স্প্যানিয়ার্ডরা আর ১৩ বার জিতছে ফ্রান্স। আর ৭ টা ম্যাচ হয়েছে ড্র। একদিকে এমবাপ্পে আছে দারুণ ছন্দে, অন্যদিকে লামিন ইয়ামাল এখনো হয়তোবা নিজেকে হারিয়ে কিছুটা খুঁজছেন। কিন্তু ফিরে পেতে কতক্ষণ? হয়তোবা এই ম্যাচটাও হতে পারে যে লামিন ইয়ামালের জন্য সবথেকে চমকের ম্যাচ। হয়তোবা এই ম্যাচটা হতে পারে শুধু ইয়ামালময়। এমনটাও হতে পারে। বলা তো যায় না কি হবে। সো সবশেষ এই ম্যাচটাতে আসলে কি হতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা। কে ১ম দল হিসেবে ফাইনালের টিকেট কাটবে? ফ্রান্স নাকি স্পেন? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বিয়ন্ড অন সাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।